আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স পর্ব ১২। লেখিকা ইসরাত আরা ইতি। পুরনো দালানের ১৩ নাম্বার কেবিনের সামনে গিয়ে পা থামে মূর্ছনার। এতক্ষণ অবশ্য দুর্বল কদমে মেঝে ঘষেই হাঁটছিল। গন্তব্যে যাওয়ার প্রতি তুমুল অনীহা ওর মাঝে, কিন্তু উপায় কি? এখানে সবাই নিরুপায়। পাশ থেকে সুপ্তি বলে, আরে ভেতরে ঢোক, দেরি হলে অনেক ঝামেলায় পড়বি। মূর্ছনা বুক ভরে শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে, কিন্তু কণ্ঠে আতঙ্ক রয়েই যায়। ফিসফিসিয়ে বলে, প্রমিস কর তুই এখান থেকে নড়বি না। আচ্ছা প্রমিস, আমি এখান থেকে নড়ব না। যা না এখন। ধাক্কা খেয়ে মূর্ছনা দরজা ঠেলে ভেতরে ঢোকে কেবিনের। দৃষ্টি মেঝেতে রেখে বিনীত স্বরে বলে, স্যার আসসালামু আলাইকুম, আসতে পারি? ডাক্তার খলিলুর রহমান চোখ তুলে বলেন, যাতে আসতে পারো সেজন্যই ডেকেছি। মূর্ছনা বেশ অবাক হয়। এই অসভ্য জানোয়ার লোকটা মধু না ঢেলে কথা বলতে চায় না মূর্ছনার সাথে। আজ এত রুক্ষ কেন বাচনভঙ্গি? সে যে কারণেই হোক, মূর্ছনা একটু স্বস্তি পায়। এর গুডবুকে থাকার চেয়ে চোখের বিষ হওয়া ঢের সম্মানের। খলিলুর রহমানের তীক্ষ্ণ দৃষ্টি মূর্ছনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কালো রঙের সুন্দর গঠনের শরীরের মেয়েটির মাঝে অন্যরকম একটা আকর্ষণ লক্ষ্য করে খলিলুর সব সময়। তার কারণ মেয়েটির চোখে মুখে লেগে থাকা আত্মবিশ্বাস আর দম্ভের ছটা। খলিলুর রহমান আত্মবিশ্বাসী মেয়েদের ভীষণ পছন্দ করে। এই ধরনের মেয়ে বিশেষ করে ওই সময়টিতে খুব ভালো পারফরমেন্স দেখায়। এটা বেশ তৃপ্তিদায়ক ব্যাপার। কুৎসিত এসব কথাগুলো ভাবতে ভাবতে খলিলুর কুৎসিত একটা হাসি দিয়ে গা জ্বালিয়ে দেয় মূর্ছনার। মূর্ছনা বলে ওঠে, স্যার আমাকে ডেকেছিলেন কেন? একটু বিরক্তি ভাব দেখিয়ে কাট কাট গলায় খলিলুর বলে, ইদানিং তোমার নামে একটা কথা কানে আসছে। কি স্যার? হসপিটালে রিজার্ভ না থাকলেও তুমি পেশেন্টদের সামনে বলে দিচ্ছ রিজার্ভে ওষুধপত্র আছে, ব্যাপার কি? মূর্ছনা বুঝতে পারে এই ওষুধের পানি অনেক দূর অবধি গড়াবে বলেই আজ তাকে এখানে ডাকা হয়েছে। বহুকাল আগে একটা ভয়ঙ্কর বাজে অভিজ্ঞতার পরে বড় ম্যামের চোখে শত্রু হয়েছে মূর্ছনা। সুযোগ পেলেই খাটিয়ে মারে তাকে। আজ এই লোক সরাসরি বোধহয় তার টুটি চেপে ধরবে। শুধু মূর্ছনা একটু দম নিয়ে নেয়। আজ যদি এখানে কিছু ঘটে ও একটা খুন করে বেরুবে, এটাই শেষ কথা। সেসব ভেবে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকে। খলিলুর কিছু ঘটায় না, সে এত বোকা না। হালকা গলায় বলে, বলো স্যার, দুঃখিত, ভুল করেছি, আর হবে না। মূর্ছনা অল্প কথায় কেটে পড়তে চায়, কিন্তু পারে না। খলিলুর ওকে আটকে দিতে বলে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। আত্মা কেঁপে ওঠার মতো কথা। মূর্ছনার মুখ থেকে রক্ত সরে যায়। অস্ফুটে বলে, স্যার আমি আপনাকে বিনীত অনুরোধ করেছি সেদিন আমার দ্বারা কথা বলবে শুধু। স্যার আপনি আমার বাবার বয়সী, সংযত হন, বারবার বলছি। খলিলুর হেসে বলে, সংযত হয়ে আমি কোথায় যাব? আর তুমি কোথায় যাবে? আমি এখানে আছি 5 বছরের মতো, তোমাকেও তো। শেষের কথাটা কিসের ইঙ্গিত দিচ্ছে মূর্ছনা বুঝতে পেরে ভেতরে ভেতরে জমে যায়। আর বুঝি ওর নার্সিং পড়া হবে না। বাক্স প্যাটরা গুছিয়ে অচিরেই চলে যেতে হবে এখান থেকে। খলিলুর বলতে থাকে, আরে নাম্বারটা দাও, নয়তো আমারটা নাও, কথা বলে দেখো। জোর করছি না তো। মানুষকে তো বুঝতে হবে তার সাথে কথা বলতে হয় আগে। কথা বলো, তারপর দেখবে আমি তোমার বাপের বয়সী নাকি না। আচ্ছা মূর্ছনা, তুমি একদিন বলেছিলে তোমার মায়ের কোমরের একটা হাড্ডি ভাঙা, তো
রিপোর্টগুলো আমাকে একবার দেখাতে পারো? মূর্ছনা অসহায় চোখে তাকিয়ে থাকে অমায়িক ভঙ্গিতে, অথচ কুৎসিত মনোভাব নিয়ে কথা বলতে থাকা বিশাল দেহী লোকটার দিকে। একবার ঘাড় ফিরিয়ে দরজায়ও তাকালো, পরপর বেশ লম্বা একটা শ্বাস ফেলে বলল, স্যার দুঃখিত, সম্ভব না। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি এসব অব্যাহত রাখলে কি করবে? অথরিটিকে কমপ্লেন করবে? বলতে বলতে খলিলুর রহমান ঠান্ডা একটা হাসি দিল। মূর্ছনার মনে হলো সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর হাসিটা দেখে নিয়েছে। থেমে থেমে ধরা গলায় বলল, না, কাউকে কমপ্লেন করব না, শুধু নার্সিং পড়াটা ছেড়ে দিতে হবে। কথাটা কোনো মতে বলেই মূর্ছনা কেবিন থেকে ছুটে বাইরে নামে। খলিলুর দরজার দিকে তাকিয়ে আবারও ঠান্ডা একটা হাসি দিয়ে নিজের কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বাইরের করিডোর হয় পশ্চিমে মেডিসিন রিজার্ভেশন কর্নার ঘুরতেই মূর্ছনার হাত টান দিল সুপ্তি। বিরক্তির সুরে জানতে চাইল, কি ব্যাপার? হাঁটছিস তো হাঁটছিস, ডাকছি অথচ দাঁড়াচ্ছিস না। ওই খবিসটা কি বলল তোকে? উদাস চোখ দুটো তোলে মূর্ছনা, নিস্তেজ গলায় বলে, আবার নাম্বার দিতে চেয়েছে। আমারটাও চেয়েছিল। সুপ্তির মুখটা অস্বাভাবিক বেজার হয়, ভীত গলায় বলে, থ্রেট দিয়েছে কোনো? মূর্ছনা আবার হাঁটতে শুরু করে, এবার সহজ গলায় বলে, না দেয়নি, ইঙ্গিত দিয়েছে আমার নার্সিং পড়ার শখ ঘুচিয়ে দেবে। সুপ্তি মুখ চেপে মৃদু আওয়াজ করে, এবার তবে আবার কি? নার্সিং পড়া ছেড়ে দেব এমন জানোয়ার আর এই দালাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে আমার। ওরা তো রাতে ডাক্তারদের ক্যাবিনে নার্স কিংবা নার্সিং স্টুডেন্ট ঢুকিয়ে দেওয়ার জন্য মোটা টাকা পায়। ভীষণ মোটা হয়েছে এদের রগ। এই সিন্ডিকেট ভাঙার ক্ষমতা আমার নেই। ইজ্জত থাকতে থাকতে এখান থেকে কেটে পড়তে হবে, বুঝলি? আচ্ছা, হতাশ হোস না ভাই, দেখ আর বাড়াবাড়ি করার চেষ্টা করে কিনা এই বদ। সুপ্তি কথাটা শেষ করতে পারল না। হেলথ অফিসার বদরুল এসে দাঁড়ায় ওদের সামনে। তার মধ্যে ভীষণ তাড়াহুড়ো ভাব লক্ষ্য করা যাচ্ছে। মূর্ছনাকে পা থেকে মাথা এক ঝলক দেখে বলল, এই যে তুমি এখানে, তুমি সুপ্তি, তামান্না আর রমা চলো কোভিড ভ্যাকসিন কর্নারে। জেসমিন আর বাকিরা ছুটিতে, তোমাদের বড় ম্যাম শিফট দিয়েছে ওখানটায়। মিনহাজ প্যান্টের পকেট হাতড়ে বেড়াচ্ছে বিগত 5 মিনিট যাবৎ। ওয়ালেট বাড়িতে ফেলে এসেছে তাড়াহুড়োতে। সদর হাসপাতালের কোভিড ভ্যাকসিন কর্নারের ভিড় দেখে তার মাথাটাও গরম হচ্ছে ক্রমশ। এর মাঝে তুহিন এসে নেতার পাশে দাঁড়িয়ে বলে, ভাই, ওয়ালেট নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না, টাকা আনিয়ে দেব বাড়ি থেকে, আপনি বসেন তো বসেন। মিনহাজ ভীষণ কর্কশ স্বরে বলে, শালা, ওয়ালেটটা খুব দরকারি আমার, কত ডকুমেন্ট আছে পেন ড্রাইভে, তোর ভাবির হাতে পড়লে খবর আছে। ভাবি কি ওইসব দেখবে নাকি খুঁচিয়ে? মেয়ে মানুষের স্বভাবটা এমনই। মানিব্যাগের জন্য মিনহাজের দুশ্চিন্তা বাড়ছে। ভ্যাকসিনটা দিয়ে দৌড়াতে হবে বাড়িতে। এদিকে ভিড়ের মধ্যে মেজাজ উঠছে লাল পাহাড়ের চূড়ায়। একা একা গজগজ করতে করতে বলে, এই মাংকির পুতদের একটু তাড়াতাড়ি করতে বলতো। যুবলীগ নেতাকে দাঁড় করিয়ে রাখে কত বড় সাহস! এই সব সিস্টেমের পুন মারার সময় আছে আমার? 2টা মিটিং ফেলে এসেছি, প্যান্ট পরার মতো সময় নাই আমার, এত ব্যস্ততা। তুহিন হঠাৎ দাঁত বের করে বলে ওঠে, ভাই, প্যান্ট তো আপনার পরনে এমনিও থাকে না সারাদিন। কথাটা বলেই তুহিন ঢোক গিলে তাকায় মিনহাজের দিকে। মিনহাজের লাল চোখ দুটো তার মুখে স্থির।
কিছুক্ষণ ওকে চোখ দিয়ে গিলে খেয়ে হঠাৎ মিনহাজ চেঁচিয়ে ওঠে, এই ভলেন্টিয়ারের দল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? শনিতে তোমাদের মরছে নাকি? ফাজলামি করতেছো আমার সাথে? মূর্ছনার মন মেজাজ এমনিতেই বিক্ষিপ্ত ছিল সকালের ওই ঘটনাগুলোর পরে। সার্কিট হাউস মাঠে মারপিটের ঘটনা, ডক্টর খলিলুর রহমানের ঘটনা মনে পড়লেই মুখটা তেতো হচ্ছে বারবার। এবার রাগ আর বিতৃষ্ণায় কেবিন থেকে বেরুতে বলে, ও এই লোককে একটু দেখছি। সুপ্তি চোখ কপালে তুলে ডাকলো ওকে, মূর্ছনা খবরদার, উনি এখানকার যুবলীগ নেতার সামলে কথা বলিস। এত ভিড়ের মাঝে ও কথা মূর্ছনা শুনতে পেল না। হন্তদন্ত হয়ে গিয়ে মিনহাজের সামনে দাঁড়িয়ে শীতল স্বরে বলে, আপনাকে তো বলা হয়েছে ভাইয়া, আগে বাচ্চা ও মহিলারা, আজ ব্রাদারেরা আসেনি বলে পুরুষদেরও আমাদের ভ্যাকসিন দিতে হবে। কি পেশেন্স! চেল্লাবেন না, পাশে প্রসূতি ওয়ার্ড। আরে রাখো তোমাদের জ্ঞান, আমাকে শুরুতে কেন তবে বলা হয়েছিল আর 5 মিনিট? ভাইয়া, ওরা জানতো না আজ ব্রাদারেরা নেই তাই। ও আমি জানি না, আমায় এখন ভ্যাকসিন দিতে হবে, নয়তো আজ সারাদিন এখানে কোভিডের ভ্যাকসিন বন্ধ, ওকে? এইবার মূর্ছনা মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে চিল্লিয়ে ওঠে, মগের মুল্লুক নাকি? একটা সিস্টেম আছে তো সব কিছুর, এমন বেহুদা চিল্লাচিল্লি করেন কেন? ব্যস্ততা সবার আছে, ওই যে ওই মহিলা, ওনার ব্যস্ততা নেই? ওই বাচ্চাটার ব্যস্ততা নেই? অযথা চেল্লাবেন না, গালাগালি করবেন না। এখানে কুত্তার ভ্যাকসিন দেওয়া হয় না, সেজন্য পশু হাসপাতাল যান। মিনহাজ হাঁ করে তাকিয়ে থাকে তার সম্মুখে দাঁড়ানো কালো মেয়েটির রাগী মুখটাতে। সে রীতিমতো হতবাক। ততক্ষণে মূর্ছনা হন্তদন্ত হয়ে ভ্যাকসিন স্টোর রুমে গিয়ে ঢোকে। এদিকে তুহিন মিনহাজের দিকে তাকায় ভয়ে ভয়ে। ঘোর কাটিয়ে মিনহাজও তুহিনের দিকে তাকিয়ে বলে, এই কালিতারার পরিচয় জানিস? কতদিন ধরে এখানকার নার্স, হেড নার্স রুমিন তো কখনো বলেনি আমাকে। মাথা নাড়ে তুহিন, নার্স না, সম্ভবত স্টুডেন্ট। আচ্ছা, একটু ঘেঁটে বের করিস তো পরিচয়টা। মূর্ছনা স্টোর রুমে রমাকে পেল, বলল, এই ওই লোকটাকে আগে ভ্যাকসিন দিয়ে আয়, ওনাকে বিদায় কর, অসহ্য লাগছে আমার ওনাকে। রুমা বেরুতেই সুপ্তি গাঁটটা মারল মূর্ছনার মাথায়। করেছিস কি তুই? ওটা যুবলীগ নেতা মিনহাজ সিদ্দিক, তুই কি ঝামেলা না বাঁধিয়ে থাকতে পারিস না? মূর্ছনা কিঞ্চিত আতঙ্কিত হয় মিনহাজের পরিচয় জেনে, কিন্তু তাৎক্ষণিকভাবে মুখটা 3 গুণ লাল করে রাগ ঝাড়ে সুপ্তির উপর। সব ঝামেলা আমি বাঁধাই না, তোরা আমাকেই পাঠাস সব কিছু হ্যান্ডেল করতে, তাই আমি ফেঁসে যাই। কল বাজছে মূর্ছনার। রাগ সামলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মূর্ছনার মা ডাকলো ওকে। মায়ের গলা পেয়ে মন মেজাজ গলে গিয়ে এবার কণ্ঠে কান্না চাপলো মূর্ছনার। ওপাশ থেকে দরদি গলায় বলল, কি হয়েছে তোর, গলা এমন কেন? অনেক বেশি চাপ পড়াশোনার মা? মূর্ছনা কান্না আটকে বলে, কি করছিস আম্মু? হ্যাঁ বলো। মূর্ছনা অতি আবেগী গলায় হঠাৎ বলে দিল, পড়াশোনা আমার দ্বারা হবে না সম্ভবত। নার্সিং পড়া খুব ঝামেলার। চাচা চাচিকে বলো পাত্র দেখতে, আমি বিয়ে করে নেব। বিকেলের সময় তখন 4:26। সাদ ভাত খেয়ে 1 ঘন্টার মতো ভাত ঘুম দিয়েছিল। তখন নাফিয়ার কল পেয়ে ছাড়তে হলো বিছানা। সাউকি মারামারি করেছে উপজেলা চেয়ারম্যানের ছেলের সাথে, এ নিয়ে সালিশ বৈঠক বসবে উপজেলা পরিষদের মাঝে, উপজেলা পরিষদের মাঠে। বিষয়টা থানা পুলিশ অবধি যেতে দেয়নি অসীম আর উপজেলার চেয়ারম্যান।
মাহতাব উভয়ের ঘনিষ্ঠ লোকজনেরা সিদ্ধান্ত নিয়েছে নিজেরা বিচার করবে এই ঝামেলার। বিছানা ছেড়ে উঠে তাড়াহুড়ো করে শার্ট খুঁজছে সাদ। নিসা তখনও ঘুমাচ্ছে। বৃষ্টি পেয়ে কাঁথা মুড়ি দিয়েছিল। শার্ট খুঁজে না পেয়ে সাদ ডাকলো নিসাকে। নিসামণি উঠবে? একটু বাইরে বেরোবো আমি। শার্টগুলো কোন চিপায় রেখেছ নিসামণি? নিসার ঘুম ভাঙে না। সাদ এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসে ধীরে ধীরে মাথার কাছ থেকে কাঁথা সরিয়ে দেখল ঘুমন্ত মুখটা দেখে বড্ড মায়া হলো সাদের। কানায় কানায় ক্লান্তি আর পড়াশোনার চিন্তা যেন। অনেক রাত অবধি পড়াশোনা করে রোজ, আর ঘুমটা ভাঙালো না ওর। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণের জন্য দিন দুনিয়া ভুলে রইল সাদ। তাকালো নিসার শরীরে। তখন ওড়না পরা নিয়ে কথা শোনানোর কারণে এখন ঘুমোতে এসেও গলায় ওড়না পেঁচিয়ে ঘুরিয়ে এনে গা ঢেকে শুয়েছে। গলায় ফাঁস পড়বে একটু বেতাল হয়ে ঘুরলেই। হাসলো সাদ ব্যাপারটাতে। পরপর হাত বাড়িয়ে সহজ ভঙ্গিতে কোনোরূপ সংকোচ ছাড়াই গলা থেকে ওড়নার প্যাচ খুলে শরীর থেকে সরিয়ে ঝুঁকলো নিসার মুখের কাছে। আরও কাছ থেকে গভীর নিদ্রায় নিমজ্জিত মুখটা দেখতে দেখতে আঙ্গুল দিয়ে কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, এভাবে ওড়না বাইরের লোকদের জন্য গায়ে জড়াবে, আমার জন্য নয়। আমার সামনে থাকলে খুব সম্ভবত আমি ওড়নায় রাখতে দেব না গায়ে। বুঝেছি তোমাকে আরও বড় হতে হবে নিসামণি, বুঝতে শিখতে হবে ওড়নার প্রয়োজনীয়তা কোথায়, ঠিক কতটুকু। বাইরে 100%, স্বামীর সামনে 0%। কোনোটা হেরফের হলে সেটা এক্সেস বলে গণ্য হবে। বলেই সাদ হাসলো। কথা শুনে ঘুম আলগা হলো নিসার। নড়েচড়ে উঠে চোখ পিটপিট করে তাকিয়ে হাই তুলতে তুলতে বলল, বলেছেন কিছু? শার্ট খুঁজছিলাম আমার ব্যাগে। কই যাচ্ছেন? একটু কাজে। তুমি শুয়ে থাকো, আমি বাইরে থেকে দরজা আটকে যাচ্ছি। নিসা আর উঠল না। সত্যি ভীষণ ক্লান্ত সে। আর একটু ঘুমিয়ে নিলে মন্দ নয়, রাত জেগে পড়বে না হয়। সাদ শার্ট পাল্টে দরজা আটকে ভীষণ ব্যস্ত হয়ে বাইকে চাপলো গিয়ে। পথ থেকে তুলে নিল সুব্রতকে। বাইক গিয়ে থামলো উপজেলা পরিষদের গেটে। সেখানে 3-4টা প্রাইভেট কার পার্ক করে রাখা। দারোয়ান সাদকে দেখে গেট খুলে দিল চুপচাপ। সাদ বলল, সালিশ শুরু হয়েছে? না, উপজেলা চেয়ারম্যান আসেনি, আসছে। হাঁফ ছাড়ল সাদ। একদম ছুটতে ছুটতে ঢুকলো ভেতরে বৈঠকখানায়। সুব্রত উদ্বিগ্ন হয়ে পেছনে ছুটছে। ভাই, সব মুরব্বীরা, কিছু উল্টাপাল্টা করবি না, খবরদার। বৈঠকখানার এক কোণে মাথা নিচু করে বসে আছে সাউকি। তার পাশের চেয়ারটাতে বসিয়ে রাখা হয়েছে সাফওয়ানকে। মজলিসের পরিবেশ বেশ গুরুগম্ভীর। সবাই উপজেলা চেয়ারম্যানের জন্য অপেক্ষারত। অসীম বুকে হাত বেঁধে ঝিমুচ্ছে। দৃষ্টি তার ছোট ছেলের মুখটাতে নিবদ্ধ। সাউকি মুখ তোলে না এখন আর। দুপুর থেকে বাবার কাছে নিজের হয়ে সাফাই গাইতে গাইতে শেষ ও, এখন ক্লান্ত। সাদ গিয়ে দাঁড়িয়ে পড়ল একপাশে। ওকে দেখে মুরব্বীরা সকলে নড়েচড়ে উঠল। সবার কপালে দুশ্চিন্তার রেখা জমেছে। এই ছেলে কিছু একটা বেগতিক করবে নির্ঘাত, সেই ভয় জেঁকে ধরেছে। এর মাঝে উপজেলা চেয়ারম্যানও এসে উপস্থিত। সাদকে দেখেই তিনি তাকান অসীমের দিকে। অসীম মেজ ছেলেকে বলল, তুমি এখানে? সালিশে তো তোমাকে দাওয়াত দেওয়া হয়নি। আমি ওর বড় ভাই। আমার বাপ মা আমার পরে ওকে পৃথিবীতে এনেছে। ছোট থেকে দেখে শুনে রেখেছি। ওর আচার আচরণের দায়ভার কিছুটা আমারও। ও একটা অন্যায় করেছে, সালিশ বিচার হবে, সেখানে আমি থাকবো না? সাদের শক্ত গলার জবাব শুনে সকলে থিত হলো কিছুটা। উপজেলা চেয়ারম্যান শান্ত গলায় বলে, আচ্ছা বসো। সাদ বসে না, সাউকির দিকে তাকিয়ে বলে,
একটা মেয়ের জন্য মারামারি করেছিস? এই কথাটিতে ফোড়ন কাটে ইউনিয়ন সচিব। বলে, মেয়েটা ওর কিছু লাগেও না। সাদ চুপচাপ ভাইকে দেখে যাচ্ছে। সাউকি মাথা তোলে না। সাদ বলে, ও কি বলেছিল মেয়েটাকে? এবার সাউকি মাথা তোলে। ভাইয়ের কঠিন মুখটা হঠাৎ তাকে বেশ ভরসা দিচ্ছে। এখানে তার ভাইয়া আছে তার পাশে। বুঝে নিয়ে বলল, খুবই খারাপ কথা, আমি মুখে উচ্চারণ করতে পারবো না ভাইয়া। অসীম চোখ তুলে ছোট ছেলেকে দেখেন। সারা দুপুর রাগে ফুঁসতে থাকলেও এখন তার ছোট ছেলের জন্য বুকটা পুড়ছে। খুব ইচ্ছে করছে চেঁচিয়ে সবাইকে বলতে, সালিশের গুষ্টি কিলাই, তোমরা মামলা দিলে দাও, আমি আমার ছেলেকে নিয়ে চললাম। বেশ করেছে আমার ছেলে মারামারি করে। কিন্তু অসীম বলল না। সাফওয়ানের মাথায় ব্যান্ডেজ এমনভাবে পাগলের মতো যে ছেলে মারামারি করে তার জন্য এত গলা ফাটানো অনুচিত। এতে লাই পেয়ে যাবে, পরবর্তীতে হয়ে যাবে সাদের মতো। সাদ বলল, আচ্ছা, বলতে হবে না। পাশ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকন বলে ওঠে, সে খারাপ কথা হয়তো বলেছে। নিশ্চয় মেয়েটার পোশাক আশাক ঠিক ছিল না, তাই বলে এভাবে মারবে? ওর নামে বিচার দিয়ে দিতে ওর বাবার কাছে। চেয়ারম্যানের এই একটা কথায় সাদ সাউকি দুই ভাইকে জ্বালিয়ে দিতে সক্ষম হলো। দাউ দাউ করে জ্বলে উঠে ধরল ভাইয়ের হাত, টেনে তুলল সাউকিকে। ক্ষিপ্ত সাউকি চেয়ারম্যানকে কিছু বলবে তার আগেই সাদ ওকে থামিয়ে দিয়ে ওখানে উপস্থিত প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ঠিক বলেছেন, মেয়েটাকে সামান্য বাজে কথা বলাই, এভাবে ওর মারাটা উচিত হয়নি। ওকে ভর্তা বানিয়ে সার্কিট হাউসে গেড়ে আসা উচিত ছিল। উপজেলা চেয়ারম্যান উঠে দাঁড়ালেন। তিনি এবারও শান্ত গলায় বললেন, সাদ, তোমার বাবার দিকে তাকিয়ে আমি থানা পুলিশ করিনি। তুমিও যদি এভাবে। চিল্লিয়ে উঠল সাদ, সালিশের গুষ্টি কিলাই, আপনারা মামলা দিলে দিন, আমি আমার ভাইকে নিয়ে চললাম। বেশ করেছে আমার ভাই মারামারি করে। মামলা দিন, ওকে ছাড়িয়ে আনবো, কিন্তু কোনো ইফতিজারের সাথে আপোষ নয়। গট ইট? অসীম তাকিয়ে আছে মেজ ছেলের মুখের দিকে। হঠাৎ করে অসীমের মনটা অজানা কারণেই ফুরফুরে হয়ে গেল। মুখে গম্ভীরতা বজায় থাকলেও ভেতরে ভেতরে স্বস্তির শ্বাস ফেলে চুপ করে রইল। সাদ বাবার দিকে এক পলক তাকিয়ে সাউকির হাত ধরে টানতে টানতে বৈঠক থেকে নামিয়ে নিয়ে বলতে লাগলো, এরপর এমন পরিস্থিতিতে শুধু একা মারামারি করবি না, আমাকে একটা কল দিবি। দুই ভাই মিলে কেলিয়ে আসবো উদম কেলানি। সাদ ভাইকে টেনে নিয়ে বেরিয়ে গেল বাতাসের বেগে। কাউকে তোয়াক্কা অবধি করল না। উপজেলা চেয়ারম্যান অসীমের দিকে তাকিয়ে বলল, সময় আছে ভাই এখনো। ছোট ছেলেকে আপনার এই মেজ ছেলের হাতে ছেড়ে দিয়েন না, নিজের মতো বানিয়ে ফেলবে। দেখছেন অবস্থা। আপনি বলেন আপনার বিবেক থেকে আমার ছেলেটার কি হাল করেছে। অসীম নির্লিপ্ত ভঙ্গিতে চুপচাপ উঠলেন, শুধু এক ফাঁকে বললেন, আপনার ছেলের চিকিৎসার ব্যয়ভার আমি নিলাম। মাফ করবেন আমার ছেলেকে, আমি নিজেও ভীষণ বিব্রত। ও একটু বেশি করে ফেলেছে, দুঃখিত। আপনি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারেন, আমার আপত্তি নেই। অসীম বেরিয়ে যেতেই সভা ভাঙল। সবাই বেরিয়ে যেতেই রাগে ফেটে পড়ল উপজেলা চেয়ারম্যান। তার সহযোগী বলল, স্যার, এমনি এমনি ছেড়ে দেবেন? এই সুযোগে মামলা দেন। মাহাতাব মাথা নাড়ে বলে, এতে আমার ছেলেরই বদনাম হবে উল্টো। এখানে সাক্ষী ছিল যারা সাফওয়ানের বলা বাজে কথাটা শুনেছে। এসব জানাজানি হলে আমার রেপুটেশন নষ্ট হবে। আমি শোধ তুলব অন্য উপায়ে। কি উপায়? মাহাতাব কিছু একটা চিন্তা করে সামান্য হাসল। এই 18 সালে ওই সাদ তালুকদার সুরঞ্জিত দাসের একটা প্লট দখল করেছিল না বাজারে? কেন স্যার?
তো সুরঞ্জিত দাসের সাথে একটু কথা বলিও তো। তাকে বলবে উপজেলা চেয়ারম্যান আগামীকাল বিকালে তার বাসায় আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে। ফোন হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে মূর্ছনার কাছে এলো সুপ্তি। সারাদিনে মন ভালো হয়নি মূর্ছনার। ডিউটি আর ক্লাস শেষ হলে ফিরেই কাঁথা মুড়ি দিয়েছিল। সুপ্তির ডাকে বিরক্ত হয়ে কাঁথা সরিয়ে দিল। একটা লম্বা ধমক। সব সময় চেল্লাস কেন? অসহ্য লাগছে, যা এখান থেকে। ভাই, যা দারুণ খবর নিয়ে এসেছি না, শুনলে তুইও চেঁচাবি। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। গল্পের 4 নম্বর পর্ব পোস্ট হয়েছে। কথাটা মূর্ছনার মনোযোগ টানতে সক্ষম হলো। সে উঠে বসে বলল, কি ঘটেছে? সুপ্তি গজগজ করে সবটা বলে দিতেই মূর্ছনা বিভ্রান্ত মুখে কিছুক্ষণ চেয়ে থাকলো। পরপর বলল, গুন্ডারা নায়িকাকে বাজে কথা বলায় নায়ক রেগে গুন্ডাকে মারবে, এটা তো কমন ব্যাপার, সব গল্পে হতেই পারে কাকতালীয়। ভাই, নায়ক ফুটবল খেলছিল বৃষ্টিতে, এটাও কাকতালীয়? বৃষ্টিতে ফুটবল খেলতেই পারে, নায়িকা রাস্তা দিয়ে যেতেই পারে। আচ্ছা, নায়িকাকে গুন্ডা কি বলেছিল সে কথা স্পষ্ট করে লেখা? না, লেখক ওটা উল্লেখ করেনি। লেখক বাজে ওয়ার্ডগুলো স্পষ্ট করে লেখে না। আর কোনো মিল পেলি? তুই অনেকক্ষণ তাকিয়েছিলি নায়কের দিকে, থুড়ি কসমেটিক্সের দোকানদারের মুখের দিকে, সেটাও লেখা আছে। এসব কিছু মূর্ছনাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে চলেছে। তবে ওর মুড নেই এখন এসব নিয়ে ভাবার। সুপ্তিকে বলল, নায়িকা এই পরিস্থিতিতে নায়কের দিকে তাকিয়ে তাকে দেখতে থাকবে, এটাও স্বাভাবিক, কাকতালীয়। পরের পর্ব পড়ে আমাকে জানাস তো। সুপ্তি মাথা নাড়ায়, বলল, আচ্ছা। আর জানিস, গল্পের নায়ক শুভ্রটা বেশ রোমান্টিক। পর্বের শেষে শুভ্র মনে মনে বলেছে, আমি মেয়েটির চোখের দিকে তাকিয়েছিলাম, বৃষ্টির মাঝেও ছলছল করছিল চোখ দুটো। আমার আশঙ্কা হয়েছিল মেয়েটা হয়তো ভেবেছে ওই বাজে কথাটা আমিও তাকে বলেছি, অথবা আমিও মজা পেয়েছি। এসব আমার মস্তিষ্ক নিতে পারেনি। অহেতুক খারাপ লাগায় বুকটা ছেয়ে যাচ্ছিল। মেয়েটার জন্য মারামারি করার আগে আমি আরও একবার মেয়েটির চোখে তাকিয়েছি। কান্নার আগে চোখ দুটো গাঢ় হচ্ছিল, যেন শ্রাবণের মেঘগুলো জড়ো হয়েছে সেখানে। জীবনে এই প্রথম কোনো মেয়ের চোখ দুটো আমি এত মনোযোগ দিয়ে দেখেছি। চলবে, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।